বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন কমরেড মিহির ঘোষ, সহকারী সাধারণ সম্পাদক CPB, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে মূলত আলোচনা করব আজকে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে জুলাই গণহত্যা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর কার্যালয়। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সই করা এক প্রতিবাদ ও বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। এই প্রতিবাদ ও বিবৃতিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। এই পোস্টের কিছুক্ষণ আগে তাজুল ইসলাম তার ফেসবুকে আরও একটি লেখা পোস্ট করেন। সেই পোস্টে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেছেন, ম্যাস মার্ডার অর্থ হত্যাযজ্ঞ, গণহত্যা, জেনোসাইড মূলত জাতিগত নির্মূল অর্থে গণহত্যা। জুলাইয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে, জেনোসাইড হয়নি। আর চিফ প্রসিকিউটর কার্যালয়ের সেই প্রতিবাদ ও বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের কিছু গণমাধ্যম চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদ পরিবেশন করা হয়েছে। তারা বলছে যে চিফ প্রসিকিউটর জুলাই মাসে গণহত্যা হয়নি বলে যে মন্তব্য করেছেন, এ ধরনের সংবাদ স্পষ্টতই চিফ প্রসিকিউটরের বক্তব্যের বিকৃতি ও অপপ্রচার। এরপর যে তথ্যটি তা হচ্ছে সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিয়েছে দলটি। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে CPBর সভাপতি মোহাম্মদ শাহ আলম এই কথা জানান। CPBর সভাপতি সাংবাদিকদের বলেন, আমাদের 4 প্রিন্সিপাল অর্থাৎ সংবিধানের যে 4 মূলনীতি যেটা আছে তারা সেটা রাখেনি। ঐকমত্য কমিশনের কথা বলছেন যে তারা সেটি রাখেনি। ওই জায়গাটাতে আমরা দ্বিমত করেছি। এক কথায় সংবিধান পুনর্লিখনের আমরা বিরুদ্ধে। CPB মৌলিক সংস্কারের পক্ষে জানিয়ে সভাপতি বলেন যে রাষ্ট্রকে 47-এ ফেরত নিয়ে যাওয়ার জন্য সংবিধান সংস্কারের যে কথাগুলো আসছে সেসব বিষয়ের ঘোরতর বিরোধী CPB। তবে কেউ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, নারী আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার মতো বিষয়গুলোতে ঐকমত্য কমিশনের সঙ্গে CPB একমত পোষণ করেছে। এরপর একটি তথ্য তা হচ্ছে জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিলের দাবি করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেন তিনি। এ সময় ঐক্যের নেতারা বলেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় তারা 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিও জানান। এরপর যে তথ্যটি তা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব খাতকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 নামে 2টি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গত 12 মে সোমবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হয়। এর ফলে বিলুপ্ত হলো NBR এবং IRD নামক প্রতিষ্ঠান। এটিকে NBR এর 50 বছরের ইতিহাসে প্রথম বড় প্রশাসনিক বিভাজন এবং রাজস্ব প্রশাসনে এক যুগান্তকারী সংস্কার বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তারা বলছেন, এই সংস্কার রাজস্ব প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনা শুরু করতে চাই। আমি শুরুতেই একটু যেতে চাই জনাব মাসরুর মাওলা, আপনার কাছে আসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের বিষয়ে আপনার অথবা যদি বলি জাতীয় পার্টির প্রতিক্রিয়া কি যদি একটু বলতেন, এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে আপনাদের যে অবস্থান অথবা জাতীয় পার্টির যে অবস্থান সেই বিষয়ে যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আমাকে ডাকার জন্য মির্জাকে স্বাগত জানাচ্ছি। মির্জার সঙ্গে ফার্স্ট টাইম টকশোতে আসলাম আমি। আসলে এই যে জাতীয় পার্টিকে ব্যান করা বা আওয়ামী লীগকে যেটা আপনার নিবন্ধন বাতিল করার জন্য যেটা স্টেপ নিয়েছে, আসলে একটা জিনিস কি, এই সরকার চেলে সবাইকে ব্যান করতে পারে, কারণ যেহেতু তারা ক্ষমতায় আছে। এটা বাংলাদেশের কালচার। যে ক্ষমতায় আসে সে তখন তার শত্রু, তারা জোর করে শত্রু বানাবে, শত্রু বানিয়ে তাদেরকে
নির্মূল কিভাবে করা যায় সেটা তারা থাকে, সো দ্যাট ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য। এটা বিগত দিন থেকে হয়ে আসছে। তো এই সরকার যেটা করছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তো এর থেকে আর কোনো আমাদের এখানে মানে অস্বাভাবিক বা অবাক হওয়ার কিছু নাই। বিকজ তারা যেহেতু নন পলিটিক্যাল একটা সরকার, তো তারা তারা মতন করে চিন্তা করছে। যদি আমি আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা চেষ্টা করছে, আপাতত সাসপেন্ড করিয়েছে, যদি কোনোভাবে যদি করে দেওয়া যায় তাহলে এরপরে জাতীয় পার্টি করব। জাতীয় পার্টি হলে তাহলে তো আমি মনে করি সবগুলো দলকেই বাতিল করে দেওয়া উচিত, বিকজ তাদের উল্লেখ হচ্ছে এনসিপি কে এস্টাবলিশ করা, করতেই পারে। আর যদি, তাহলে আমার প্রশ্ন এখন আছে, জাতীয় পার্টিকে কি কারণে ব্যান করবে? আচ্ছা, তার আগে আমি বলি, আওয়ামী লীগকে যে ব্যান করার জন্য যে স্টেপটা নিয়েছে, আসলে দেখেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতা যখন ছিল, তখনও কিন্তু আপনার আওয়ামী লীগ চেষ্টা করেছে জামাতকে ব্যান করার জন্য, যেটা ওদের নিবন্ধন এখনো এখনো হাইকোর্টে স্থগিত আছে। এটা না, আজকে একটা রায় হয়েছে, আরো হয়তো আরো পেন্ডিং আছে। তখনও কিন্তু জাতীয় পার্টি কিন্তু মুখ খুলেছে যে আমরা কোন দলকে আমরা আমরা ব্যান করা বা কোন দলকে রাজনীতি করতে না দেওয়ার পিছনে আমরা কখনো পক্ষপাতী ছিলাম না, আমরা কখনো সাপোর্ট করিনি। ঠিক সেরকমই এই সরকার যখন আওয়ামী লীগকে ব্যান যখন করতে যাচ্ছে, আমরা ওই একই আওয়াজই তুলেছি। আমরা কখনো সমর্থন করি না কোনো দলকে। এটা নট অনলি আওয়ামী লীগ, এটা যে কোনো দল হতে পারে। আমরা কাউকে আমরা চাই না, বিকজ আমরা মনে করি সবারই বাক স্বাধীনতা, সবারই কথা বলার সুযোগ আছে, সবাই কথা বলতে দিতে হবে। এখন দেখেন, সেটা হলো আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না। এখন আওয়ামী লীগের ক্যাবিনেটের সব তো ব্যাটম্যান না। আওয়ামী লীগের যারা যারা ধরেন এখন জুডিশিয়ারি আছে, জুডিশিয়ারির প্রসেসে যেটা বিচার হবে এবং ওরা ফ্যাক্ট ফাইন্ডিং যেটা পেয়েছে ইউনাইটেড নেশনস থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সেগুলোর কাছে ইনকোয়ারি হবে, ইনকোয়ারির পরেই না বিচার হবে। বিচারের পরে সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে কি দিবে না, বা রাজনীতি করতে দিবে কি দিবে না। তো তাহলে বাই দিস টাইম আমার কথা হলো যে আওয়ামী লীগের তো আরো ভালো লোকও আছে, নতুন মুখও আছে যাদেরকে মানুষ চিনে না, তারা তো করতে পারতো। আমি এটা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, আমি কথা বলছি একটা রাজনৈতিক দল হিসেবে। তো সেই হিসেবে যদি আওয়ামী লীগকে যদি ব্যান করে দেয়, তো জাতীয় পার্টিকে যদি ব্যান করে দেয়, তাহলে ওয়াই নট জামাত, ওয়াই নট বিএনপি? ঠিক আছে, জামাতের যে কেউ বাসুবলা জাতীয় পার্টি সহ 14 দলের যে অন্য দলগুলো আছে তাদের প্রসঙ্গ আসছে, তাদেরও রাজনীতি নিষিদ্ধ, নিবন্ধন বাতিলের দাবি করছে, জুলাই ঐক্য একই ধরনের দাবি করছে, গণ অধিকার পরিষদ। তারপর যদি দেখি জাতীয় নাগরিক পার্টি, আপনি যেমনটা বলছিলেন, এমনকি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ শীর্ষ নেতাদের গ্রেফতার করার কথাও বলছেন নুরুল হক। জি, বলছিলেন আপনি। আচ্ছা, প্রথম কথা হলো কি, নুরুল হক নূরটাকে মিডিয়া তাদেরকে তুলেছে মাথায়, না হলে এই নুরুল হক নূর, আপনি জানেন নির্বাচনের 7 মাস কি 8 মাস, ইফ আই এম নট রং, হয়তো 1 বছর হতে পারে ডিফারেন্স, এরকম আমাদের দলে এসেছিল যোগদানের জন্য। জিএম কাদের তাকে নেয় নাই। কেন নেয় নাই? বলেছে তুমি একটা ছাত্র, তুমি লেখাপড়া করছো, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তুমি লেখাপড়া কনসেন্ট্রেট করো, আমরা মানে আমি তোমাকে এনকারেজ করবো না, দলে এসো না, তোমাকে নেওয়া যাবে না। এখন নুরুল হক নূর চাচ্ছে জাতীয়কে ব্যান করতে। তো নুরুল হক নূরই কি বাংলাদেশ চালায় নাকি? তো নুরুল হক নূরও তো একসময় শেখ হাসিনার পা ধরে সালাম করেছে, খালি পা চাটা খালি বাকি ছিল। হ্যাঁ, এই নুরুল হক নূর তো আপনার ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ইসরায়েলের সঙ্গে মিটিং করে আসছে। তাহলে তো নুরুল হক নূরকে তো সবার আগে ব্যান করা উচিত। নুরুল হক নূর যে গেছে, সবার আগে ওকে ব্যান করা উচিত, ঠিক না? তাইলে এইভাবে এই যে যে ছাত্ররা আছে কথা তুলেছে আমাদেরকে ব্যান করা উচিত, তাদের আগে তো সবার আগে ওদেরকে ব্যান করা উচিত। যে ওদেরকে পলিটিক্স করার রাইটস কে দিয়েছে? ওদের বয়সটা কি, লেখাপড়া কমপ্লিট করেছে কিনা, ওরা ওরা কি রিয়ালিটি জানে? রিয়ালিটি জানে না। আমি কাউকে উস্কাচ্ছি না, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা যার যার স্থান থেকে তোমরা যদি চিন্তা করে থাকো জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নাই, তাহলে তো আমিও বলতে পারি তো জামাতেরও অধিকার নাই রাজনীতি করার, বিএনপির অধিকার নাই রাজনীতি করার। তাহলে নুরুল হক নূর তো আউট অফ দ্য কোয়েশ্চেন, ওদের রেজিস্টার খাতা এখনো নামও ওঠে নাই প্রপারলি। আর এনসিপি তো সেদিনকার দুধে ওই যে খুদে বাচ্চা যখন জন্মায়, বাচ্চার প্রথম মুখে একটু ওই যে চাল দেয়, ভাত দেয়, তো এনসিপি হলো ওই টাইপের। তো তাহলে সবাইকে ব্যান করে দিয়ে এনসিপি কে, কারণ একটা জিনিস বোঝা যাচ্ছে, এই সরকার 4-5 বছর আগে নির্বাচন দিবে না, ওদের একটা আভাস পাওয়া যাচ্ছে। তার মানে
এই 4-5 বছরে চাচ্ছে এই খুদে বাচ্চাগুলোকে যদি স্টাবলিশ করানো যায়, স্টাবলিশ যদি করানো যায় তো ওরা ক্ষমতায় আসবে, এটি ওদের প্ল্যান। তো আমার কথা এখানে আসলে অবাক হওয়ার কিছু নাই। জি আর মাসুম আপনি মাওলা। আমাকে প্রশ্ন করেন, শুনেন আমাকে প্রশ্ন যদি করেন বিএনপি কেন ব্যান করবে? 2014-তে বিএনপি নির্বাচন করেছে আপনার হলো স্থানীয় সরকার, ধরলাম ধরলাম করোনা জেনারেল ইলেকশন, কিন্তু স্থানীয় সরকার করেছে তার আন্ডার 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 হুইচ গভর্নমেন্ট, হুইচ গভর্নমেন্ট? আন্ডার শেখ হাসিনা গভর্নমেন্ট। ওকে, 2018 সালে কি বিএনপি নির্বাচন করে নাই? আন্ডার হুইচ গভর্নমেন্ট? আন্ডার আওয়ামী লীগ গভর্নমেন্ট। এন্ড দে এনজয়েড, যেটুকু সময়ের জন্য ছিল জানি, তারা শর্ট স্প্যান অফ টাইমের জন্য ছিল, কিন্তু সেই শর্ট স্প্যান অফ টাইমের জন্য দে এনজয়েড পার্লামেন্টের অল দ্য ফ্যাসিলিটিস। তাহলে আমাদের অন্যায় 24-এ আমরা নির্বাচনে গেছি, তাহলে আজকে যদি বিএনপি যদি 24-এ কোনো কারণে নির্বাচনে যেত উইথ আ হোপ যে ক্ষমতা আসতে পারি, তাহলে বিএনপিও আসতো। বিএনপি বুঝতে পেরেছে বিএনপির অন্য কোনো পলিটিক্যাল তাদের চিন্তা ভাবনা ছিল, যার যে প্রতিটা পলিটিক্যাল দলের নিজস্ব আইডিওলজি, নিজস্ব সিস্টেম আছে, আমাদেরও আছে। আমাদেরটা হলো আমরা অধিকার, আমরা গণতন্ত্র বুঝি। কোন সেই নির্বাচন আপনার সোজা নির্বাচন হোক, সেটা বেকা নির্বাচন হোক, আর সেটা নির্বাচন তো সেটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো সবাই জানে, মিডিয়া আরো বেশি জানে ভালো করে, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে প্রশ্ন করেন, তারাও জানে ওই সময় যারা বনানী, আমাদের পার্টি আছে বনানীতে, তো আমাদের চেয়ারম্যানের কার্যালয়, ওখানকার ওসিকে জিজ্ঞেস করুক তো ওই পার্টিকুলার ডেতে জিএম কাদেরকে নির্বাচনে কিভাবে ফোর্স করা হয়েছিল। গুলশান থানাকে জিজ্ঞেস করুক, ওই ডিসি কে জিজ্ঞেস করুক গুলশানের, তারাই বলে দিবে যে জিএম কাদেরকে ফোর্স করা হয়েছিল। নট অনলি জিএম কাদের, উইথ এন্টায়ার সিনিয়র লিডার্সকে ফোর্স করা হয়েছিল রুমের ভিতরে আটকিয়ে। এবং আটকালে কি কি ধরনের সিস্টেমে আটকাতে পারে সবাই জানে। এখন আমার প্রশ্ন যদি করে, একজন প্রশ্ন করেছিলেন এর আগে একটা টকশোতে আমাকে, যে আপনারা মামলা কেন করেন নাই? আমার প্রশ্ন হলো, এখনকার গভর্নমেন্টের থানা কার কথা চলছে? তখন থানা চলেছে আওয়ামী লীগের কথায়। তো অবভিয়াসলি আমাদের যেখানে আমাদের পার্টি অফিস কিছুদিন আগে এই যে এই ছাত্ররা যারা এনসিপি তৈরি করেছে, যারা আমাদের পার্টি অফিস, কাকরাইল পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আমরা কি মামলা আজ পর্যন্ত মামলা করতে পারিনি? অথচ হাসনাত আব্দুলের উপর আক্রমণ হলো, ইনস্ট্যান্ট মামলা হয়ে গেল। তার মানে কি? কন্ট্রোল বাই দি এই গভর্নমেন্ট। তার মানে এনসিপি যা চাবে তাই হবে। মাসুম মাওলা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমি আসবো আপনার কাছে নিশ্চয়ই আবারও। কমরেড মিহির ঘোষ, আপনার কাছে আসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের বিষয়ে আপনার প্রতিক্রিয়া অথবা সিপিবির প্রতিক্রিয়া কি? একই সাথে বাম রাজনৈতিক দলগুলো, আমরা শুরু থেকে যেটা দেখে আসছি যে তারাও বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আসলে তাদের অবস্থান নয়। এই বিষয়ে যদি একটু বলতেন কমরেড মিহির ঘোষ। ধন্যবাদ আমার সহালোচককে, প্রেসিডিয়ামের সদস্য জাতীয় পার্টি, এবং যারা শুনছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আমরা পার্টি এবং বাম জোট, আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আমরা বলেছি যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশটাকে বাধ্য হয়েছে। এবং সেই জায়গায় এই জুলাই আগস্টের এই অভ্যুত্থান শুধুমাত্র জুলাই আগস্টের বিষয় ছিল না, এইটা হলো দীর্ঘ 15 বছরের বেশি সময় আওয়ামী লীগ আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলোকে লুটপাট করে ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বিভিন্ন কালাকানুন করে মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, ক্রস ফায়ারের নামে বিনা বিচারে হত্যা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে অনেক মানুষকে হেনস্থা করেছে। আওয়ামী লীগ জড়বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আওয়ামী লীগ 14 সালের নির্বাচনে ভোটবিহীন নির্বাচন করেছে, 18 সালে দিনের ভোট রাতে করেছে, 24-এ আমির নির্বাচন করেছে। এইসব আওয়ামী লীগ একটি অস্বীকার করার কোনো উপায় নাই। আওয়ামী লীগ এই দেশে অনেক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং 71-এর যে মুক্তিযুদ্ধ, সেটাও আপনি আসে নাই, আকাশ থেকে আসে নাই। সেইখানে আওয়ামী লীগের ভূমিকা আছে 24 বছর। অবশ্য আওয়ামী লীগ এই জায়গাটা একটু কৃপণতা করে। এইখানে আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দল
বিশেষ করে কমিউনিস্ট পার্টি সহ বামপন্থীদের যে অবদান, আমাদের মনির সিং, আমাদের পার্টির সভাপতি মনির সিং, মৌলানা ভাসানী, এদেশের অন্য অপরাপর বামপন্থী নেতাদের এবং বামপন্থী শক্তির যে অবদান আমরা দেখেছি। 54 যুক্তফ্রন্ট কারা ছিল, 52 ভাষা আন্দোলনে কারা অবদান রেখেছে, পরবর্তীতে 24 বছরে যে রাজনৈতিক আন্দোলন বলেন, সাংস্কৃতিক আন্দোলন বলেন, এদেশের শ্রমিক আন্দোলন বলেন, 69 গণ আন্দোলন, ছাত্রদের ভূমিকা বলেন, 62 শিক্ষা আন্দোলন বলেন, এইভাবেই তো আসলে 70 নির্বাচন, তারপর ধরে 71 সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানকে আমরা জাতি অবশ্যই অস্বীকার করবে না, কিন্তু আওয়ামী লীগ এই জায়গাটায় তাদের এমন ভাবে এই মুক্তিযুদ্ধকে একটা দলীয় যুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধ আসলে জনযুদ্ধ। মুক্তিযুদ্ধ ছিল এই দেশের, এই আমাদের বাঙালিদের, এই পূর্ব বাংলার মানুষের, তৎকালীন পূর্ব বাংলার মানুষের তাদের তাদের যে দাবি যে আমাদের পূর্ব বাংলাকে শ্মশান করা হচ্ছে, আমাদের দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে 47-এ যে দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা যে আমাদের না, এবং এটা একটা ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র করা হলো, এটা যারা কৃত্রিম রাষ্ট্র ছিল। এইটা আমরা সেদিন কমিউনিস্ট অবশ্য বলেছিলাম যে ইয়া আজাদি ঝুটা হয়, লাখো ইনসান ভুকা হয়, যে তো আপনারা যে আজাদি করছেন, স্বাধীনতা করছেন, এই স্বাধীনতা মানুষকে ক্ষুধার্ত রেখে মূল সমস্যার সমাধান করে না করে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র ভাগ করছেন, বাংলা ভাগ করছেন, পাঞ্জাব ভাগ করছেন, কাশ্মীর ভাগ করছেন, এর পরিণতি ভালো হবে না। আমরা এই অঞ্চলের মানুষ, আমরা 48 সালে এটা বুঝতে পারি, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের তথাকথিত জাতির পিতা, কায়েদ আজম, সে বলল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেই থেকে যে আমাদের ছাত্র সমাজ রুখে দাঁড়ালো, এবং 48 থেকে 52 যে ভাষা আন্দোলন, এবং এর মধ্যে আপনারা জানেন ইতিহাসের আওয়ামী লীগ এই জায়গাটা বিকৃত করেছে। কমিউনিস্টরা 50 সালে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে তারা লড়াই করে জীবন দিয়েছে। জেলের যে সমস্যা, সেখানে যে বৈষম্য, আজকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করি, কথা বলি, আমরা সমাজের বৈষম্যের কথা বলি। এইটা কমিউনিস্টরা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বৈষম্যের অবসানে লড়াই করে। সেখানে জেলখানায় যেও 50 সালের 24 এপ্রিল রাজশাহী খাপড়া ওয়ার্ডে 7 জন কমিউনিস্টকে হত্যা করেছিল। এই যে 50 সালে এই হত্যাকাণ্ড, এটাকে আমাদের মুক্তিযুদ্ধের 24 বছরের ইতিহাসে সেইভাবে কিন্তু আওয়ামী লীগ যে ইতিহাস তৈরি করতে চায়, সেই ইতিহাসে কিন্তু এইটাকে বাদ রাখতে চায়, অন্যদের অবদানকে অস্বীকার করতে চায়। আমরা মনে করি, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে এই দেশের মানুষ। জি, কমরেড মিহির ঘোষ, এত অভিযোগ থাকার পরেও, জি, এত অভিযোগ থাকার পরেও আমি এই প্রশ্নটা রাখতে চাচ্ছি। জি জি বলুন। হ্যাঁ, আমি এটা বলছি যে 71-এর মুক্তিযুদ্ধে আমরা এদেশের মানুষ অংশ নিয়েছিল। কিছু রাজনৈতিক দল যারা পাকিস্তানের পক্ষ অবস্থান নিয়েছিল, বিশেষ করে জামাত ইসলাম, এবং তারা তাদের সহযোগী হিসাবে, পাক হানাদার বাহিনীর সহযোগী হিসাবে আল বদর, আল শামস এসব বাহিনী গঠন করেছিল। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে মালেক মন্ত্রিসভা ছিল, সেই মন্ত্রিসভায় জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, আব্বাস আলী খান এবং ইউসুফ সাহেব, এবং গোলাম আজম পাকিস্তানের পক্ষে। আমরা দেখে চুষে গোটা পুরো পাকিস্তান চষে বেরিয়েছে। আমরা দেখেছি এই রকম কিছু দল, রাজনৈতিক দল, যারা ধর্মের উপরে ভিত্তি করে যে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চাইছিল, যদিও জনমত গোটা দেশের মানুষ এর বিরুদ্ধে ভোট দিয়ে দিয়েছিল, কিন্তু সেই দলগুলো বাদে গোটা দেশের মানুষ ছিল। এবং আমাদের পার্টি, আমরা আলাদা বাহিনী করেছিলাম। আমাদের পার্টি, ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন মিলে, ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী আমরা গঠন করেছিলাম। এবং অন্যান্য বামপন্থীরাও, মৌলানা ভাসানীর নেতৃত্ব একটা সমন্বয় কমিটি হয়েছিল। সেইখানে আমাদের সাথে অনেক ডিফারেন্স আছে, হয়তোবা তখন মস্কো, পিকিং, এই 2 ভাগে কমিউনিস্টদের মধ্যে বিভক্তি ছিল। পিকিং পন্থীদের অনেকেই মুক্তিযুদ্ধের ওইভাবে সরাসরি আসেনি, তারা 2 কুকুরের লড়াই বলেছে। অনেকে মুক্তিযুদ্ধের 2 কুকুরের লড়াই বলে মুক্তিযুদ্ধ থেকে হয়তো মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে পারে। চীনাপন্থীদের অনুমতি দেন, জি,
আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে আলোচনা আমি চালিয়ে শেষ যাই। করি, এইখানে শেষ করি। পিকিংপন্থীদের একটা অংশ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এখন আওয়ামী লীগ প্রসঙ্গে আমি শেষ করে দেই। জি আমরা মনে করি আওয়ামী লীগ এই 24-এর যে নৃশংস বর্বর হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যে লুটপাট করেছে, যে দুঃশাসন চেপে বসেছিল, তার জন্য সেই হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতির বিচার, এই সব এবং তাদের বিচারের মুখোমুখি করে তাদেরকে যে অপরাধী কারো যদি সেই অপরাধে সত্যিকার অর্থে মামলা যদি কারো দণ্ডিত হতে হয়, সর্বোচ্চ শাস্তি হয়, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেটা চাই। আমরা 24-এর জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা দুর্নীতির বিচার চাই। কিন্তু আমরা মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশকে এখনো মানে না, সেই যুদ্ধবাদী রাজনৈতিক দল জামাত ইসলাম ছাড়া আসলে সকলেরই রাজনীতি করার অধিকার আছে। তবে আওয়ামী লীগের নৈতিক অধিকার, আওয়ামী লীগ 24-এর জুলাই আগস্টে যে ঘটনা ঘটিয়েছে, আপাতত তার যে নৈতিক অধিকার, রাজনীতি করার নৈতিক অধিকার তার আছে কিনা, এটা দেশবাসী, মানুষ এটার সিদ্ধান্ত নেবে, এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। এবং খুবই সহসাই আওয়ামী লীগ মাঠে চলে আসবে আর মানুষ গ্রহণ করবে, এইটাও কিন্তু বিষয়। কিন্তু আমরা নীতিগত ভাবে মনে করি যে সমাধান কিন্তু নিষিদ্ধ নয়। সমাধান মানুষ জনগণের কাছে যাওয়া, ভোটের মধ্যে চলে যাওয়া, এবং মানুষকে যদি আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহস থাকে, নৈতিক জোর থাকে যে এত হত্যাকাণ্ড, এত লুটপাট, এত কিছুর পরেও তারা নির্বাচনে আসার মতন সাহস রাখে বা সেই দাবিতে মাঠে নামে, সেটা ভিন্ন বিষয়। আমরা মনে করি আপাতত বাংলাদেশে সেই সম্ভাবনা নাই। তবে আমরা এইভাবে আমাদের অবস্থান হলো, আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া হলো যে আমরা কোনো রাজনৈতিক দলকেই আমরা এইভাবে নিষিদ্ধ করার মধ্য দিয়ে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে আমরা। জি মিহির ঘোষ, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। জনাব মাসুম মাওলা, আপনিও থাকবেন সাথে। একটি বিরতি নিতে হবে আমাকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমি একটু জনাব মাসুম মাওলা আপনার কাছে আসি। যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তারা আসলে নানাভাবে তাদের দাবি উত্থাপন করছে। এবং এই জায়গায় যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছে, যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পর জাতীয় পার্টি আসলে কতটা রাজনৈতিক চাপ অনুভব করছে, যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে দাবি তুলছে নিষিদ্ধ কিংবা রাজনৈতিক কার্যক্রম, অথবা যদি বলি যে নিবন্ধন স্থগিত, এমন কোনো ঝুঁকি কি আপনারা মনে করছেন মাসুম মাওলা? দেখেন, আমরা এই গভর্নমেন্ট যেদিন থেকে আপনার সরকার গঠন করেছে, সেদিনের পর থেকে ইনফ্যাক্ট একটাই মিটিং আমাদের হয়েছিল, তারপর থেকে আর কোনো মিটিং হয় নাই এবং আমাদের ইগনোর করে গেছে। তো চাপ তো আমরা ইনফ্যাক্ট বলতে পারি শুরু থেকে আমরা চাপে আছি। আমাদেরকে মাঠে নামতে দিচ্ছে না, আমাদের মিটিং মিছিল কিছু করতে দিচ্ছে না। আমরা কোনো অডিটরিয়াম মিটিং করতে যাব, সেখানেও তারা দিচ্ছে না। প্রত্যেক পদে পদে আমাদের বাধা দিচ্ছে। আর সেখানে সরকারের ফেভারিট দল যেটা এনসিপি, তাদের করতে দিচ্ছে, আর জামাত করতে দিচ্ছে। জামাত করবেই, জামাতের উইংই তো হলো এনসিপি। জামাত করছে, বিএনপি করছে, বিকজ বিএনপি এখন খালি ময়দানে গোল দিচ্ছে। এখন যেমন ধরেন আমাদেরকে, এই যে আপনাদের প্রশ্ন করলেন, আমরা চাপ ফিল করছে কিনা, আর এই চাপ যেটা আমরা ফিল করছি, এটা আসলে কোনো চাপ না। কেন চাপ না জানেন? সরকার যদি এখন কোনো ডিসিশন নিয়ে থাকে, আমাদের হাত পা বাঁধা, আমাদের হাত পা আগেই বেঁধে ফেলেছে, আমাদের কিছু করার থাকবে না। কিন্তু কথা হলো কি, কারা আবেদনটা তুলেছে, দাবি দাবা কারা তুলেছে? যাদের আসলে পলিটিক্যাল কোনো হিস্ট্রি নাই, ব্যাকগ্রাউন্ড নাই, যারা রিসেন্টলি, আমরা ওই নেটিভ বাংলা যদি বলি, শুক্রে 2 দিন হলো রাজনীতিতে এসছে, এবং ইম্যাচিওর্ড কিছু ছেলে পেলে আছে, যাদেরকে উস্কানি দিচ্ছে কিছু তাদের দাদারা, তাদের বড় ভাইরা, তাদের কান্দে মনে করেন বন্দুক রেখে স্বীকার করে তোমরা এটা চাও, ওইটা চাও, এটা করো, আমরা পিছিয়ে আছি। এগুলো করে যাচ্ছে, এই জন্য ওরা করে যাচ্ছে, নাবালক সন্তানের মতো করে যাচ্ছে। আর নূর তো ইজ নট আ ফ্যাক্টর। হু ইজ হি? আমরা ওকে কোনো ফ্যাক্টর হিসেবে দেখি না। ওই মাইক পাইলে, বাঙালি একটা অভ্যেস আছে, মাইক পাইলে বড় বড় কথা বলে, মাইক পাইলে মাইক ছাড়ে না, মনে করে মুই কি হনুরে। এখন কথা হলো কি,
নূরের হিস্ট্রি যদি টানে ঠিক মতন, তাহলে তো নূরের সবার আগে নূরের ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ হওয়া উচিত। ও কোত্থেকে টাকা পায় পলিটিক্স করার? ও ও যে বাড্ডানা সাজাত ফ্ল্যাট কিনেছে, কোত্থেকে টাকা পায়? ও কমার্শিয়াল স্পেস কিনেছে পল্টনে, কোত্থেকে টাকা পায়? পল্টনে অফিস নিয়েছে কে? হু ইজ ফান্ডিং দেম? তার মানে আমি এখানে এটাকে আমি পজিটিভও দেখতে পারেন, নেগেটিভও দেখতে পারেন। ওর ওর যোগ্যতা আছে রাজনীতি করার, টাকা হয়তো জোগাড় করছে, সেইভাবে দেখেন। নেগেটিভ ভাবে যদি দেখেন, টাকার উৎসটা কি সেটা দেখা দরকার। তো এগুলো আসলে কোনো 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 আমরা ওইভাবে দেখছি না। মূল কথাটা হলো একটা গ্রাউন্ড থাকতে হবে আমাদের দেখানোর জন্য কি কারণে জাতীয় পার্টিকে ব্যান করা হয়েছে। গ্রাউন্ড যদি ভ্যালিড দেখাতে পারে, তখন আমরা তখন রিপ্লাই দিতে পারবো কি গ্রাউন্ড এই গ্রাউন্ডে করা হলো। যে আমরা 24-এ নির্বাচন করেছি এই জন্য, তো 24টা, এটা কি শুধু 24টার দোষ যদি হয়ে থাকে, তাহলে 18 দোষ কেন হবে না? 14 দোষ কেন হবে না? আবার যদি, তাহলে আমরা বলবো জামাত তো অলওয়েজ আমরা শুনে আসছি যে জামাত ছিল অ্যান্টি লিবারেশন, জামাতের জায়গায় ছিল। তাহলে এই সোভারেন কান্ট্রি, সার্বভৌম একটা দেশ, যে দেশের স্বাধীনতার পিছনে এখানে আওয়ামী লীগের যেমন ভূমিকা আছে, বিএনপিরও তেমন ভূমিকা আছে। এই দুইটা বড় দল আমরা কখনো অস্বীকার করতে পারবো না। তো তাহলে জামাতের তখন ভূমিকাটা তার কই ছিল? তাহলে সেখানেও তাহলে প্রশ্ন আসবে। কিন্তু এর মানে আমি বলবো না যে জামাতেরও ব্যান করে দেওয়া উচিত। আমার কথা হলো জাতীয় পার্টিকে করলে তখন তাহলে কোশ্চেন আসবে, ওয়াই নট জামাত, ওয়াই নট বিএনপি? সিম্পল ইজ দ্যাট। জি মাসুমুল্লাহ, জি আমি আসবো আপনার কাছে নিশ্চয়ই আবারও সময় পেলে। আমি একটু কমরেড মিহির ঘোষ আপনার কাছে আসি। ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক ছিল আজ, আপনি সেখানে ছিলেন। যদি একটু সংক্ষেপে বলতেন যে কয়েকটি মূল বিষয়, যেই বিষয়গুলোতে আসলে দ্বিমত পোষণ করেছেন আপনারা, সিপিবি দ্বিমত পোষণ করেছে, যদি একটু বলতেন। আমরা আসলে দ্বিমত পোষণ করেছি, কিছু বিষয়ে একমত হয়েছি। তো আমরা মনে করি সংস্কার, আমরা কমিউনিস্ট পার্টি, আমরা এই যে 15 বছর এই দুঃশাসনের বিরুদ্ধে যে লড়াই করলাম, আমাদের স্লোগান কি ছিল? আমাদের স্লোগান ছিল দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প পথ। আমরা তো ব্যবস্থা বদলের সংগ্রামটা আমরা সবসময় করে আসছি, এবং কমিউনিস্ট পার্টি সমাজটাকে বদল করতে চায়। আমরা সমাজ বদলের জন্য রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে একটা নতুন সমাজ বিনির্মাণ করা, যেখানে সামাজিক মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা উচ্ছেদ হবে, এইরকম একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একটা সংস্কার, যে তথাকথিত সংস্কার না, আমরা এই ব্যবস্থার একটা পরিবর্তন চাই। তারপরেও এই দুর্যোগ ব্যবস্থাতেও যে সংস্কারগুলো আছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা প্রস্তাব করেছে, আমরা এটাকে একদম ফেলে দিচ্ছি না। কিন্তু ওনারা যে কতগুলো বিষয় নিয়ে এসেছে যেগুলো আমাদের দ্বিমত, ওনারা 72-এর সংবিধানের যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, তারা সেইটাকে ফেলে দিয়েছে, সেটাকে তারা বাদ দিয়েছে। সেইখানে তারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই 5টাকে তারা মূলনীতি হিসাবে তুলেছে। আমরা মনে করি যে না, এই জায়গাটায় আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটা আমাদের আমরা 10 এপ্রিল 71-এ এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের সম্মুখ লড়াই, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছে এবং 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জন হয়েছে। এবং সেটাকে ধরেই পরবর্তীতে এই রাষ্ট্রের 4 মূলনীতির উপর ভিত্তি করে আমাদের সংবিধান হয়েছে। সেই 72-এর সংবিধানের অনেক অসঙ্গতি, অনেক অসম্পূর্ণতা, এবং বিশেষ করে সকল জাতিগোষ্ঠীকে এখানে নিয়ে আসতে, সেইখানে যুক্ত করতে পারেনি। বিশেষ করে আদিবাসীদেরকে, পাহাড় সমতল এই আদিবাসীদের জায়গাটাকে, অন্য সংস্কৃতির লোকদেরকে, এইটা আমাদের আপত্তি তখনও ছিল। কিন্তু মূল জায়গাটা যেটা প্রগতির ধারা, এই সংবিধানের মধ্য দিয়ে একটা প্রগতির ধারা সূচিত হয়েছিল, সেই জায়গাটাকে বর্তমান সংস্কার থেকে এরা বাদ দিতে চায়। আমরা মনে করি এটা ঠিক হবে। আমরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার মধ্য দিয়ে আমরা মনে করি 71-এর মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আছে। জি মীর ঘোষ, ঠিক এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে, আপনি যে কথাটা বলছেন এই বিষয়, আপনি বলছেন যে সিপিবি মৌলিক সংস্কারের পক্ষে, এবং আপনাদের দলের যে সভাপতি তিনিও বলেছেন যে রাষ্ট্রকে 47-এ ফেরত নিয়ে যাওয়ার জন্য সংবিধান সংস্কারের যে কথাগুলো আসছে
সে বিষয়ের ঘোরতর বিরোধী সিপিবি। কোন কথাগুলো আসলে মনে হচ্ছে যে আপনাদের কাছে যে রাষ্ট্রকে 47-এ ফেরত নেয়ার মতো যে প্রস্তাবগুলো অথবা যে বক্তব্যগুলো? শুধুমাত্র সংস্কার কমিশনের এই প্রস্তাবনার মধ্যে না, আপনারা দেখেন যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তো আমরা কমিউনিস্ট পার্টির, বামপন্থীরা, অন্যান্য শক্তি এই অভ্যুত্থানে ছিল, এবং সেই অভ্যুত্থানে আমরা দাবি করতে পারি, দাবি না, এটাই বাস্তবতা, যে আমাদের একজন সিরাজগঞ্জের জেলা কমিটির সদস্য আমাদের পার্টি, যিনি খেতমজুর নেতা, সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রদীপ ভৌমিক, তাকে এই আন্দোলনে শহীদ হতে হয়েছে। আমাদের ছাত্র ইউনিয়নের মাহমুদ হাসান রিজভী, ছাত্র সংগঠনের, তাকে জীবন দিতে হয়েছে। এই 15 বছরে আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, গ্রেপ্তার হয়েছে, অনেক শ্রমিকদেরকে জীবন দিতে হয়েছে, এবং সেই শ্রমিকদেরকে সংগঠিত করেছে আমাদের পার্টি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জুলাই আগস্টের এই ঘটনার মধ্য দিয়ে, জুলাই আগস্টের এই বিজয়ের মধ্য দিয়ে একটা প্রশ্ন সামনে আনার চেষ্টা করছে, যে দ্বিতীয় স্বাধীনতা। এমনকি ডক্টর ইউনূস সাহেব যেদিন শপথ নেন 8 তারিখে, ওই দিন যিনি বিমানবন্দরে নামলেন, উনি এসেই বললেন যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, দ্বিতীয় বিজয় হয়েছে। আমরা সেদিনই বুঝেছি, বা তার আগে থেকেই বোঝা যাচ্ছিল, যে আমাদের মুক্তিযুদ্ধকে, 71কে প্রশ্নবিদ্ধ করতে চায়। দ্বিতীয় স্বাধীনতা কি? 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা তো 47-কে খারিজ করে দিয়েছি। আবার কি তাহলে 47-কে রিপ্লেস করতে চায়? আবার কি 71-এর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়? এই জায়গাগুলো আমরা যখন দেখলাম, এই সংস্কার কমিশনের সিদ্ধান্ত প্রশ্নে দেশের নাম পরিবর্তনের কথাও এখানে আছে। এই জায়গায় আমরা মনে করি যে অনেক সিগনিফিকেন্ট, অনেক স্পর্শগত বিষয় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি এইটা অবশ্যই, এটার মধ্য দিয়ে আমরা মনে করেছি অনেক, এই সংস্কারে অনেক ভালো কিছু আছে, অনেকগুলো সংস্কার আছে, কিন্তু আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু আমাদের দ্বিমতের বিষয় হলো, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা আওয়ামী লীগের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ তার একক কৃতিত্ব না, এখানে জনগণের লড়াই সংগ্রামে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, বা বোনরা সম্ভ্রম হারিয়েছে। আমাদের 9 মাসের যুদ্ধ শুধু না, এটা 24 বছরের সংগ্রাম। শুধু 24 বছরই না, আমাদের 100 বছরের যে বাঙালি সংগ্রাম, সেই জায়গার মধ্য দিয়ে আমরা 71-কে পেয়েছি। সেই 71-এর ওই পোস্টে আমরা কমিউনিস্ট পার্টি আমরা বলেছি যে এই জায়গায়, সংবিধানের অনেক জায়গায়, এই জায়গাগুলো আমরা দেখেছি যে এটা একটা মানে এক ধরনের, আমরা ওই জায়গাগুলো আপত্তি করেছি, আমরা সুনির্দিষ্টভাবে কিছু জায়গায় আপত্তি করেছি। এবং আমরা মনে করি আমাদের নীতিগত অবস্থান হলো, যে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন, এইটা আপনার টেবিলে রাখেন, কিন্তু এটার সিদ্ধান্ত নিবে জনগণের কাছে। প্রতিশ্রুতিগুলো হয়েছে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, হাজার শহীদের রক্তের উপরে শপথ নিয়ে আমরা রাজনৈতিক নেতাকর্মীরা, আমরা এই জায়গায় আমরা মনে করি যে তারা একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে জাতির কাছে, তাহলে একটা নির্বাচন, সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ দেন, নির্বাচিত সরকারি আমরা অগ্রসর করে রাখি, যে এইগুলো হওয়া উচিত, যেটা আমরা ঐক্যমত হব, সেটা ঠিক করবে পরবর্তী পার্লামেন্ট, পরবর্তী জাতীয় সংসদ সেটা ঠিক করবে। আমরা এই জাতীয় সংসদের আগে গণপরিষদ, স্থানীয় সংস্থা, নানা রকম যে আলোচনা এসেছে, আমরা মনে করি সর্বাগ্রে অন্য কোনো, তারা নানা এজেন্ডায় চলে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা করেছে, জাতীয় নিরাপত্তা কাউন্সিল যেখানে নাই, যেখানে একটা নির্বাচিত সরকার না, সেখানে আমরা দেখছি জাতীয় নিরাপত্তা পরিষদ। আজকে দেখলাম এনবিআর পোস্টে একটা আপনারা বললেন, সেই জায়গায় এইরকম সিদ্ধান্ত তারা কেন নেবে? একটা অনির্বাচিত সরকার, তাদের দায়িত্ব হলো নির্বাচন দিয়ে চলে যাওয়া, এবং তাদেরকে আমরা গ্রহণ করেছি, আমরা সমর্থন দিয়েছি, তাদের শপথ অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু তারা যদি কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশকে যদি একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়, আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি। আমাদের করিডোর, আমাদের বন্দর, আমাদের সেন্ট মার্টিন, আমরা আমাদের নাকে অনেক ঘ্রাণ আমরা দেখছি, আমরা সেইটা আমরা ভালোভাবে দিচ্ছি না। আমরা অনেক দেখছি যে আমাদের কাছে অনেক শঙ্কা, যে দেশটা কি, এটা কি আসলেই পৃথিবীতে যে বিভিন্ন জায়গায় কিছু রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র করছে, সাম্রাজ্যবাদের যে ডিজাইন, 71-এ যারা পরাজিত হয়েছিল, যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা সপ্তম নৌবহর পাঠানোর চেষ্টা করেছিল,
আজকে সেই শক্তি কি এই 54 বছর পরে আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ, বাংলাদেশকে একটা প্রশ্নবিদ্ধ করতে চায় কিনা, আমাদেরকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় কিনা, এরকম প্রশ্ন। না হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদে এবং এর মধ্য দিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক আমার হাতে সময় একদম শেষ। সরকার পলিটিক্যাল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা পলিটিক্যাল সরকার। এটার অন্তর্বর্তীকালীন সারা তার আজকে দেখছি যে তার রাজনৈতিক, তার উপরে ভর করেছে এনসিপি, তার উপরে ভর করেছে জামাত ইসলাম, আজকে তার উপরে ভর করেছে আরো কিছু রাজনৈতিক দল, একটা লিঙ্ক। সে কারণে ওই জায়গায় আমরা মনে করি তার রাজনৈতিক দায়িত্ব দরকার নাই। সে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে তারা যাক, শহীদের রক্তের সাথে যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার করুক, অবশ্যই করা উচিত, এবং সেই বিচারিক প্রক্রিয়াটা যে স্বচ্ছ হয়, এবং আমাদের যে লুটপাট হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে, সেই পাচারকৃত টাকা ফেরত দিয়ে আসা হোক, এই দাবি আমরা করছি। এবং আজকের যে সংস্কার ধন্যবাদ মিহির ঘোষ, গুলো আমাদের মনে হয়েছে দেশ বিরোধী, এবং সেইটা আমরা বলেছি যে এটা করা যাবে না, যেটা আমরা একমত হয়েছি, তবে নির্বাচিত সরকারই এটা করবে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ মিহির ঘোষ। আমাদের সময় একদম কম, আমি মাসুর মাওলা একদম ছোট করে আসি, আপনি 1 মিনিট সময় পাবেন। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অথবা স্থগিত করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। ভারতের এই উদ্বেগ জানানোর বিষয়টি আপনি কিভাবে দেখেন, যদি খুব ছোট করে বলেন। দেখেন, ভারতের এই বিষয়টা আমি আসলে বলতে পারবো না, তবে ভারত এখানে বলে এটুকু বলতেই পারে যে তো শেখ হাসিনা ওখানে শেল্টার নিয়ে যেহেতু আছে, শেখ হাসিনাকে ওখানে তার আশ্রয় দিয়েছে, তো সেই আশ্রয়ের ক্ষেত্রে তারা মুখটা খুলেছে। এটি আমি সেই সেন্সেই দেখবো। হয়তো শেখ হাসিনা ওখানে না থাকলে ভারত হয়তো এখানে নাক গলাতো না, এটা একটা জিনিস আছে। আর সব কথা শেষ কথা কি জানেন, আমি একটু টাইম নিয়ে বলি, আমরা 54 বছর হয়ে গেছে, আমরা আমাদের দেশে এখন আর এগুলো অ্যাফোর্ড করতে পারবো না। সারা বিশ্ব এগিয়ে গেছে, আমরা ডে বাই এভরি ইয়ার আমরা পিছিয়ে যাচ্ছি। ইউনূস সরকারের উচিত, উনি পিসের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, ওনাকে উচিত এখন জাতীয় সরকার ক্রিয়েট করে একটা রোড ম্যাপ সৃষ্টি করে ইলেকশনের দিকে যাওয়া। রিফর্ম এগুলা সব পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে হওয়া উচিত। উনি রিফর্ম যেটুকু করার দরকার ইলেকশন প্রসেসের মধ্যে করতে পারেন, এর বাইরে উনি এগুলো করা মানেই ধরে নিব উনি অন্য কোনো এজেন্ডায় উনি হাঁটা শুরু করেছেন। আর করিডোর দেওয়াটা তো ইম্পসিবল, করিডোর এটা জাতি অ্যাকসেপ্ট করবে না, এটার জন্য প্রফেসর ইউনূস আনসারেবল হবেন যদি উনি ওই পথে হাঁটেন। থ্যাংক ইউ। জি, জনাব মাসুম মাওলা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কমরেড মিহির ঘোষ, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।